এখন কি করবি মা? আজ রিয়ার গায়ে হলুদ, একটু পরে লোকজন আসা যাওয়া করবে, আত্মীয় স্বজনে ঘর বাড়ি ভরে যাবে, তারপর দুদিন পরে শ্বশুর বাড়ি যাবে। ওকে কি কেউ ছেড়ে কথা বলবে? চুপ করে আছিস কেন মা? কিছু বল। কি হয়েছিল তোদের? কেন তুই ঘর ছেড়ে চলে এলি? মায়াপু, খামের ভেতর কিসের কাগজ ওটা? উকিল নোটিশ, ডিভোর্স লেটার। তুই নে মা, এই শুভ দিনে এই অলক্ষণে কাগজে হাত দিস না মা। আজ তোর গায়ে হলুদ, সমস্ত লোকজন আসবে, এই সময় এই অশুভ ছায়া তোর গায়ে পড়ুক আমি তো চাই না মা। আর শোন, এই কথা যেন কার সাথে আলাপ করিস না, কেউ যেন জানতে না পারে, কেমন? মা এখন কি হবে? অপু যদি জানতে পারে তাহলে? আমিও তো তাই ভাবছি মা। নতুন জামাই, আত্মীয় স্বজন, ওরা যদি জানতে পারে তোর বড় বোনের ডিভোর্স হয়ে যাচ্ছে, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে একেবারে। আপা, তুই এখানে এত রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? রিয়ার বিয়েতে আর কিছু লাগবে? আপা, সবই তো হয়ে গেছে, আর কি লাগবে? তুই না বলেছিলি ভেনুর জন্য কিছু টাকা ডিউ আছে? বিয়ের বরের আংটি, গলার চেইন, স্যুট সবই তো দিলি, আর কত? বড় বোন হিসেবে ছোট বোনের বিয়েতে এটুকু করব না? আপা, আর কিছুই লাগবে না। আসলে আপা, আমি এখানে এসেছিলাম একটা বিষয়ে কথা বলতে, তোরা দুলাভের ব্যাপারে। আমি মার কাছ থেকে সবকিছু শুনেছি। বল, কি জানতে চাস? আপা, তুই আমাদের সবার চেয়ে বড়, আর তোকে কিছু বলবো এটাও মানায় না। তবুও পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে, আমি কিছু না বলে পারছি না। আচ্ছা, আমার যদি ডিভোর্সটা হয়ে যায় তাহলে কি তোরা খুব বিব্রত হয়ে পড়বি? আপা, না মানে রিয়ার বর, তোর বউ, তোদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কথা ভাবছিস, তাই না? আপা, আমি জানি না কেন দুলাভাই আমাদেরকে এত বড় একটা লজ্জার মধ্যে ফেলল, কিন্তু যে কারণে হোক না কেন আপা, তুই কম্প্রোমাইজটা করে নে প্লিজ। আপা, আমাদের আমাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা কর। আমি জানি আমাকে নিয়ে তোদের ভীষণ অস্বস্তি হচ্ছে, তোরা অনেক বিব্রতকর অবস্থায় পড়েছিস, তাই না? আপা, তোদের মেয়ে মুনিয়ার কথা ভাববি না? ও লেখাপড়া করে যখন বিদেশ থেকে ফিরবে ওর কি হবে? আমি আর মাহতাবের সংসারে ফিরে যাব না। তাতে মুনিয়া, তুই, মা, বাবা, রিয়া, তোদের আমার উপর রাগ হতে পারে, তোরা বিব্রত হতে পারিস, তোদের অস্বস্তি হতে পারে, কিন্তু সরি, আমার কিছু করার নেই।
কি তুমি কিছু বলছো না যে? আচ্ছা কি বলবো তুমি বলো। বাবা হিসেবে কি তোমার কিছু জানার নেই? বলা নেই কহা নেই, একদিন হুট করে এসে হাজির হয়ে গেল। এতদিন হয়ে গেল যাবার নামটি পর্যন্ত করছে না। যেদিন এলো সেদিন আমি বুঝেছি নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটিয়ে এসছে। সামনে রিয়ার বিয়ে, আর এই সময়। এই কাগজটা কেন পাঠালো জানতে চাওনি? জানতে চাইলে কি তোমার বড় মেয়ে কখনো মুখ খুলে কিছু বলে? এত বড় একটা ঘটনা ঘটলো অথচ কিছুই জানা যাচ্ছে না। শোনো, তুমি মায়েকে বলো না ও নিজের বাড়িতে ফিরে যেতে। ঘরে আমার ছেলের বউ রয়েছে, রিয়ার বিয়ে, নতুন জামাই। এর সময় যদি ডিভোর্স নিয়ে কথাবার্তা হয় তাহলে কি হবে বলো তো? মেয়েদের এত রাগ থাকা ভালো না, সব কিছু মুখ গুজে সহ্য করতে হয়। আচ্ছা একটা কাজ করলে হয় না, আমরা জামাইয়ের সাথে দেখা করি, ওর কাছে শুনি বিষয়টা কি ভালো করে জানি। না না, একথা শুনলে মায়া অনেক রেগে যাবে। কিন্তু সমাধান করতে হলে বিষয়টা তো ভালোভাবে জানতে হবে। আমি এখন এসব ভাবতে চাই না, কটা দিন যাক। এখন মায়ের ডিভোর্স নিয়ে হইচই লোক জানাজানি মানে আমাদের মাথা নত হওয়া। তোমার কথাটা সত্যি, কিন্তু সম্মানের ভয়ে সব কিছু মুখ বুজে থাকলে তোমার মেয়ের সর্বনাশ হয়ে যাবে, সেটাও ভাবা দরকার। কাগজটা মা তোকে ধরতে দেয়নি, তোর অমঙ্গল হবে তাই। তুই যদি একটু কাগজটা পড়তি তাহলে দেখতে ওটা একটা ডিভোর্স লেটার। চিঠিটা আমি ইস্যু করিয়েছি, আমার লয়ার একটা কপি পাঠিয়েছে। মানে? মানে আমি মাহতাবকে যে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছি, লয়ার ওই একটা কপি আমাকে পাঠিয়েছে। তুমি তুমি ডিভোর্স লেটার পাঠিয়েছো? হ্যাঁ। আপু, মানো আর না মানো, কথাটা সত্যি যে আমাদের সোসাইটিতে কারো ডিভোর্স হলে সেটা কেউ ভালো চোখে দেখে না। আচ্ছা, যখন কেউ অসুখে অশান্তিতে বুকে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে থাকে, তখন কি সমাজ তাকে দেখে? সমাজকে দেখে কিসে সে শান্তি পাবে, কিসে মানুষটা একটু একটু সুখী হবে? সমাজ কি সে দায়িত্ব নেয়? প্লিজ আমাকে সমাজের দোহাই দিবি না। আপু, আমি তোমাকে আবারও বলছি, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তুমি যা করছো সেটা ঠিক কিনা। বাবার বাড়ি হলো আজ আমি এখানে অবাঞ্ছিত। তোর এই সুন্দর সময়ে আমার ডিভোর্সটা ভীষণ লজ্জার। মিঠু ভাবছে মিঠুর বউকে নিয়ে মা আমার উপর রাগ করছে। আসলে মা আমার এই বিষয়টা নিয়ে মানুষকে ফেস করতে ভয় পাচ্ছে। পৃথিবীটা ভীষণ অদ্ভুত রে, তার চেয়ে অদ্ভুত আমরা মানুষেরা। স্বার্থপরের মতো আমরা কেবল আমাদের নিজেদের সম্মান বাঁচাতে মরিয়া হয়ে উঠি। অন্যের জীবন নিয়ে আমরা একটা বারও ভাবি না। আপা, অপু ফোন করেছে, আমি না হয় তোমার সঙ্গে একটু পরে কথা বলি। হ্যালো।
আচ্ছা, বড় আপার কি হয়েছে বলো তো? কই কিছু না তো। আমার মনে হয় দুলাভাইয়ের সাথে গন্ডগোল করে এসেছে। এতদিন হয়ে গেল অথচ বাসা যাচ্ছে না। খেয়াল করেছো? দুলাভাইও কিন্তু ফোন টোন করেনি বা আপার খোঁজ নিতে এখানে আসেনি। তাই নাকি? মাও আপার উপর অনেক রাগ। আপা কেন তার বাসা ছেড়ে এখানে পড়ে আছে সেজন্য মা খুব বিরক্ত। মা তোমাকে এসব কথা বলেছে? আমাকে বলেনি, বাবার সাথে কথা বলছিল, আমি শুনে ফেলেছি। দেখো, মাতো ভাইয়ের সাথে আপার যা হয়েছে তা একান্তই তাদের পার্সোনাল ব্যাপার, বাদ দাও এসব কথা। রিয়ার শ্বশুর বাড়ি থেকে এত লোকজন আসে, তারা যদি জানতে চায় আপা কেন এখানে, দুলাভাই কোথায়, তখন কি বলবে? বলবো দুলাভাই বিদেশে থাকে। কি? বারে, মুনিয়া মালয়েশিয়ায় পড়ছে, মেয়ের সাথে বাবা থাকতে পারে না? মিথ্যে কথা বলবে? তো কি বলবো? একটা বাড়তি লোক বাড়িতে এসে উঠেছে, তার সাথে বাথরুম শেয়ার করো, এটা দাও ওটা দাও, এটা খাবে ওটা খাবে না, এই সমস্ত কিন্তু প্রতিদিন ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে। কিন্তু আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে। নিজের বাড়ি ছেড়ে এখানে এসে উঠেছে, আর তোমরাও কিছু বলছো না, এটা তো ঠিক না। বড় বোন, কি করে বলি যে চলে যাও? আমাদের অসুবিধা হচ্ছে, আবার নিজেরই তো বোঝা উচিত। সে যখন বুঝছে না তখন তোমাদেরকে বলা উচিত। তুমি না পারো আম্মাকে বলো, আম্মা বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, রিয়ার বিয়েটা হয়ে যাক, একটা ব্যবস্থা হবে। ওকে? স্বামীর সাথে বোঝাপড়া না হলেও তার সাথে সংসার করতে হবে। বোঝাপড়া করে নিলেই হয়। ঝগড়াঝাটি কোন সংসার হয় না বল? একসাথে থাকলে মতের অমিল তো হতেই পারে, তাই বলে কি সংসার ছেড়ে আসতে হয় মা? পিঠ যখন দেয়ালে আটকে যায় তখন একটা মানুষ ঘরের চার দেয়াল থেকে বেরিয়ে এসে বাঁচতে চায়। এত রাগ ভালো নয় মা। আমি বলি কি, তুই বড় ডিভোর্স লেটারটা উইথড্র করে তোর নিজের ঘরে ফিরে যা। তোর বাবারও সেই মত, আর মিঠুরিয়াও তাই বলছে। তাহলে আমাকে নিয়ে তোমাদের মিটিং অলরেডি ডান। ভালো, আমার জীবনের সিদ্ধান্ত তাহলে তোমরাই নিয়ে নিলে। গুড। শোনো মা, আমি তোমাদের সংসারে বোঝা হয়ে থাকবো না। মারে, মেয়েরা অভিমান করে বেশি দূর যেতে পারে না। আমি বলি কি, তুই ডিভোর্স লেটারটা উইথড্র করে তোর নিজের ঘরে ফিরে যা, না হলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে বল? ছোট মেয়ের বিয়ে হচ্ছে, বড় মেয়ের সংসার ভাঙছে, মা হয়ে আমি কষ্ট সহ্য করবো কি করে? মারে, যে মেয়ে সব কিছু সহ্য করে সংসার করে সেই তো আদর্শ মানুষ রে। শোন, আজ একটা কথা তোকে বলবো, কথাটা কখনো ভুলে যাবি না। বিয়ের পরে অপুর সাথে নিজের কোনো পার্সোনাল কথা শেয়ার করবি না। অবাক হচ্ছিস তাই না? তবুও বড় বোন হিসেবে তোকে কথাগুলো বলা আমি আমার দায়িত্ব বলে মনে করি। বিয়ের পর আমি মাহতাবকে বিশ্বাস করে কিছু পার্সোনাল কথা শেয়ার করেছিলাম। কি কথা? গল্প ছলে রিজভিকে নিয়ে আমি মাহতাবকে বেশ কিছু কথা বলেছি, যেমন রিজভির বন্ধুত্বের চেয়েও বেশি আপন করে আমাকে চেয়েছিল, ও আমাকে নিয়ে অনেক রকম পাগলামি করত, এইসব কথা। কিন্তু সেই থেকেই আমার জীবনের অশান্তির শুরু। সমস্যাটা কোথায় সেটা আমাকে একটু বলো। তুই এখন পার্লারে যাচ্ছিস, যা।
আজকে আর বলতে ইচ্ছে করছে না, আরেকদিন বলবো। শুধু শুধু মনে রাখিস, আমার মতো ভুল তুই করিস না। তোর যদি সেরকম কোনো কিছু থেকে থাকে, বিশ্বাস করে কখনোই কখনোই অপুকে বলিস না। মানুষের মনে সন্দেহের বীজ যদি একবার ঢুকে যায়, তা যে কি মারাত্মক। এই সন্দেহের শেষটা কোথায় সেটা তো দেখতেই পাচ্ছিস। তুই যা। আপা, কোনো সমস্যা? আপনাকে দেখে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। মুনিয়ার কোনো সমস্যা? না, মুনিয়া ভালোই আছে। তাহলে সমস্যাটা কোথায়? তোমার না রিয়ার সাথে পার্লারে যাওয়ার কথা, ওর দেরি হয়ে যাচ্ছে তো। আমি তো পুরোই রেডি। আপনি পার্লারে যাবেন না? না, আমি বিয়েতেও যাব না। কি বলছেন এসব? আপনার একমাত্র ছোট বোনের বিয়ে, আর এবারই শেষ বিয়ে, আপনি বিয়েতে যাবেন না? এটা কেমন কথা? শোনো মো, তুমি হয়তো শোনোনি, মাধবের সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। ডিভোর্স? হ্যাঁ। কেন? সেটা আমি তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি না। কিন্তু আপা, আপনি... তুমি যাও, রিয়ার দেরি হয়ে যাচ্ছে। আবার সব কিছু কি ফাইনাল? হ্যাঁ। আপনার বউ না হলে মায়া তো আমারই বউ। আফসোসটা এখনো রয়ে গেছে নাকি? আমার কথা শুনে আপনি এখনো বুঝতে পারছেন না? শোনেন ভাই, আমাদের ক্লাসমেটদের মধ্যে একমাত্র মায়াই ছিল অল ইন অল। ওকে পেয়ে আমার জীবন ধন্য করতে পারিনি। যাক, ও যে ভালো আছে, আপনারা সুখে শান্তিতে আছেন, এটা ভেবে আমার কষ্ট অনেকটা লাঘব হয়েছে। এই রিজভি, কি হচ্ছে? ফাজলামি করিস না তো। কেমন মায়া, আগে আমি যা করতাম তুই সব বলতি যে এটা পাগলামি, আর এখন আমার কথা হয়ে যাচ্ছে তোর কাছে ফাজলামি। আসলে না, তুই আমাকে কোনোদিন মানুষই মনে করিসনি। তোর জীবনে আমার কোনো গুরুত্বই নেই। মায়া, তুমি কিন্তু রিজভিকে বিয়ে না করে বেশ অন্যায় করেছ। যে মানুষটা তোমার জন্য এত পাগল ছিল, তাকে ফিরিয়ে দেওয়াটা তোমার একদম উচিত হয়নি। তোমার বিরহে তোমার বন্ধু এখন পর্যন্ত বিয়েই করেনি। শুধু কি তাই, সেই থেকেই তো আমার জীবনের বিরহের শুরু। দেশান্তরী হয়েও সেই দুঃখ আমার আজও যায়নি। রবীন্দ্রনাথের সেই কথাটি বোধহয় আপনার জীবনে সত্যি হয়েছে, মিলনে নয় বিরহেই প্রেম বেঁচে থাকে। আরে হ্যাঁ, শতভাগ সত্যি হয়েছে। তাই তো ছুটে ছুটে আসি মায়ার মায়া টানে। মায়া কিন্তু সারা জীবন আমাকে না বোঝার ভান করেই এড়িয়ে গেল। সেক্ষেত্রে আমার কিন্তু কোনো দোষ নেই। দোষ? দোষ? দোষ তো আমার ভাগ্যের, যাকে বলে নিয়তি।
আমাকে কি বোঝাবে? এখনো পর্যন্ত লোকটা বিয়ে করেনি। একতরফা প্রেমে এরকম কখনো ঘটে না। রিজভির সামনে তুমি ভদ্রতার মুখোশ পরে থাকো, আরও চলে গেলে শুরু হয় তোমার অদ্ভুত আচরণ। তুমি যে সন্দেহ করো, আমাকে অবিশ্বাস করো, রিজভিকে নিয়ে বাজে কথা বলো, সেটা তুমি রিজভিকে বুঝতে দাও না। এটা আমার উপর অনেক বড় মেন্টাল টর্চার। আচ্ছা, তুমি কেন এমন করো? তুমি লুকোতে চাইলে কি হবে? সেই তো আমাকে সবকিছু ফাঁস করে দিয়েছে। তোমাদের গোপন কথা তো সব সেই আমাকে জানিয়েছে। হাসি ঠাট্টার ছলে ও আমাকে প্রায় যেসব কথা বলে তা যে মিথ্যে না সেটা আমি বুঝি। একটা লোক আমাকে পছন্দ করতো, আর সেটাও তো এখন না, অনেক বছর আগে। সেসব নিয়ে রিজভি একটু ফান করে, আর তুমি সেই কথাগুলোকে সিরিয়াসলি নিয়ে সিন ক্রিয়েট করছো, আমাকে রাগাচ্ছ। শোনো, মনের মধ্যে এক পুরুষকে রেখে তুমি অন্য পুরুষের ঘর করছো। এই কথাগুলো যখন আমি তোমাকে মনে করিয়ে দিই, তখনই তোমার রাগ হয়। থামো মাহতাব, থামো, আর একটাও বাজে কথা বলবে না। একটা কথা মনে রেখো, যারা জীবনে অনেকের সাথে সম্পর্ক করে তারা কাউকে মনে রাখে না, আর যে একজনের সাথে সম্পর্ক করে সে সারা জীবন তাকেই মনে রাখে। রিজভি, রিজভি তোমার একমাত্র প্রথম এবং শেষ প্রেম, আর তাই তো সে বারবার তোমার কাছে ছুটে ছুটে আসে। সে দেশের বাইরে থাকলেও তোমার টানে দেশে আসে, এমনকি তোমার কারণে এখন পর্যন্ত সে বিয়ে করেনি। আমি কাজে ব্যস্ত থাকি, মুনিয়াও দেশের বাইরে থাকে, আর এই সুযোগে তোমরা যা ইচ্ছে তাই করছো। থামো মাহতাব, প্লিজ স্টপ ইট। তুমি শুধু আমাকে সন্দেহই করছো না, আমাকে চরমভাবে এখন অপমানও করছো। এই যদি আমার সম্পর্কে তোমার ধারণা হয়ে থাকে, তাহলে আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকবো না। রিজভির দুয়ার তোমার জন্য খোলা, সেটা আমার জানা। আমাকে ছেড়ে তুমি রিজভির ওখানে যাওয়ার জন্য পথ খুঁজছো, সেটাও আমি জানি। যাও, এক্ষুনি চলে যাও। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আপু, তুমি আমার সঙ্গে আমার বিয়ের অনুষ্ঠানে যাবে না? না, যাব না। আর আমাকে নিয়ে যাতে তোদের বিব্রত না হতে হয়, সেজন্য আমি আমার বান্ধবী রিনার বাসায় চলে যাব। প্লিজ আপু, তুমি একবার একটু ওনার সাথে কথা বলো, ওনাকে মাফ করে দাও। তুমি কি জানো, দুলাভাই 15 থেকে 20 বার ফোন করেছে। তুই মাহতাবের স্বভাবটা জানিস না, ও মানুষকে ভীষণ কনভিন্স করতে পারে। মাহতাব আর আমাকে ভালোবাসে না, আর যে ঘরে ভালোবাসা নেই সে ঘরে আমি আর ফিরে যেতে চাই না। আমি ভীষণ এমব্রেসড। আপনার আর মায়ার সম্পর্কের যে এই অবস্থা, এটা মায়া আমাকে কোনোদিন বলেনি। ও বলেছে ওর ছোট বোনের বিয়ে, সেজন্য বাবার বাড়িতে আছে। আমি এই ডিভোর্স পেপারে সাইন করতে পারবো না। আমি মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কোনো উপায় না দেখে আপনাকে আমি এখানে ডেকেছি। দেখুন, আমি এখন বুঝতে পারছি যে আপনাদের এতদিনের কনজুগাল লাইফের যে আনএক্সপেক্টেড সিচুয়েশন হয়েছে, সেটার জন্যে আমি দায়ী। আমি যদি আগে বুঝতে পারতাম যে আমাকে নিয়ে আপনাদের মধ্যে এরকম দ্বন্দ্ব, তাহলে আমি আপনাদের বাড়িতে কোনোদিন আসতাম না। আপনি আমাকে লজ্জা দেবেন না, যা হবার তো হয়েই গেছে। এখন মায়াকে ফিরিয়ে আনতে আপনি আমাকে হেল্প করবেন। আমি জানি মায়া আপনার কথা ফেলতে পারবে না। আপনাকে বিব্রত করার জন্য আমি লজ্জিত, কিন্তু এছাড়া আমার কোনো উপায়ও নেই।
আমাকে আর মায়াকে নিয়ে আপনার মনে এক ধরনের সন্দেহ, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কিন্তু মাতাব ভাই, আমরা একই কলেজে পড়েছি, একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, প্রতিদিনের সঙ্গী, সহপাঠী। এটা ঠিক, চলতে চলতে ওকে আমি পছন্দ করে ফেলেছি, ভালোবেসে একসময় বিয়েও করতে চেয়েছি, এটা সত্য। কিন্তু সেটা একেবারেই ছিল আমার নিজস্ব চাওয়া, একতরফা। মায়া কিন্তু কখনোই বন্ধুর বাইরে আমাকে কোনো কিছু কোনোদিন ভাবেনি। বিয়ের পর থেকে আমি শুনে আসছি যে আপনি আপনি মায়াকে পাগলের মতো ভালোবাসতেন। ওর জন্য আপনি কখন কি করতেন সেটাও আমাকে বলেছে। ওকে ইমপ্রেস করতে আপনি কি করেছেন সেটাও আমাকে বলেছে। অথচ মায়া আমাকে বলেছে যে মায়া আপনাকে রিফিউজ করেছে। কিন্তু আপনাদের এই যে বন্ধুত্ব বিষয়টা, এটাই আমাকে কেমন যেন মিস্ট্রির মধ্যে রেখেছে। আর তাছাড়া আপনি এখনো পর্যন্ত ব্যাচেলর। হাজব্যান্ডের কাছে স্ত্রী যদি ক্রমাগতভাবে পাগল প্রেমিকের পাগলামো সম্পর্কে বলতেই থাকে তাহলে তো বেচারা হাজব্যান্ড একসময় জেলাস হয়েই পড়বে, এটা ঠিক। কিন্তু আমার এখনকার উপলব্ধি যে আমার জন্যেই আপনার আর মায়ার এই ফাটল। এবং আমি এও বলছি আপনাকে যে এর কিছুটা দায় আমি মাথা পেতে নেব। আমার মনে হয় দুলাভাইকে বিয়ে বাড়িতে না আনাটাই উচিত হবে। মায়াপা যেহেতু অ্যাডামেন্ট যে দুলাভাইকে ডিভোর্স করবেই, তাহলে কেন ওনাকে ডেকে নিয়ে আসা? আপা তো এ নিয়ে একটা হট্টগোল বাঁধিয়ে দিতে পারে। আচ্ছা, তোমরা সবাই এভাবে ভাবছো কেন? উল্টোটাও তো হতে পারে, স্বামী স্ত্রীর মনোমালিন্যে তৃতীয় পক্ষকে আপোষ করার জন্য এগিয়ে আসতে হয়। এটা মুসলিম আইনের কথা। বাবা, তুমি আইনের কথা বলবে না। আইন আর কানুন দিয়ে সংসার করানো যায় না, সংসার চলে মন দিয়ে। আর কেউ যদি মন থেকে না চায় তাহলে আমরা কেউ তাকে জোর করে সংসার করাতে পারবো না। তোমার মেয়ের আসলে সংসার থেকে মন উঠে গেছে, মা তবে সংসার আর করবে না। আমাদেরকে এম্বারেস করে আপার যে কী লাভ হচ্ছে? এখনো সময় আছে, তোমরা সবাই মিলে মায়াকে বোঝাও, তাতে আমাদের সম্মান বাঁচে আর ওর সংসার রক্ষা পায়। আমি ভেবেছিলাম আপা যেহেতু নিজে ডিভোর্স লেটার পাঠিয়েছে, উনি নিজেই উইথড্র করবে। কত করে বুঝালাম, কিন্তু আপা অনর। জামাই একবার এলে কথাবার্তা হলে সব হয়তো ঠিকও হয়ে যেতে পারে। আপা তো দুলাভাইয়ের নামই শুনতে পারে না। চল, কমিউনিটি সেন্টারে যাওয়ার সময় হয়ে গেছে। আপা যখন আমাদের কথা ভাবছে না, তখন আপাকে নিয়ে কথা বলে আমরা সময় নষ্ট করবো কেন? ওনার ইচ্ছে উনি দুলাভাইকে ডিভোর্স দিবে, সো হোয়াট? আমাদের মান সম্মান নিয়ে যখন তার কোনো মাথা ব্যথা নেই, তখন তার যা ইচ্ছা তাকে তা করতে দেওয়া উচিত। আপোষের নামে দুলাভাইকে এখানে ডেকে এনে আত্মীয় স্বজনের সামনে সিন ক্রিয়েট করার কোনো দরকার নেই। রিয়ার সুখের সংসার হোক, তোর বউ, তোর শ্বশুরবাড়ির লোকজন যাতে তোকে ছিছি করতে না পারে। আর আমিও তোমাদের কারো বার্ডেন হতে চাচ্ছি না, তাই আমি চলে যাচ্ছি। আপু প্লিজ প্লিজ, তুমি একবার আমাদের কথা একটু ভাবো, একটু কম্প্রোমাইজ করো আপু প্লিজ। তুই কেন ভুলে যাচ্ছিস? মেয়েদের সব কিছু সহ্য করে স্বামী সংসার করতে হয়।
আমাদের সমাজের বোধহয় এটাই নিয়ম, একটা মেয়ে শত অপমান নির্যাতন সব কিছু মুখ বুজে সহ্য করে তার স্বামীর সংসারে টিকে থাকলে সমাজে সবার মন রক্ষা হয়। কিন্তু সে মেয়েটা, তার খবর কি কেউ রাখে? কেউ রাখে না। মারে, আরেকবার ভেবে দেখ, যা আবার হয়েছে সব ভুলে যা। আমি বাঁচতে চাই বাবা। এখন কি হবে? মা, আপা ছোট খুকি না, সে যা ভালো মনে করে তাকে তা করতে দাও। বাবা চলো। তোমরা যাও, আমি পরে আসছি। খোদা, তুমি আমাকে কেন শাস্তি দিচ্ছ খোদা? আমি জানি তুই ভালো নেই। অস্বাভাবিক জীবনযাপন করে কেউ ভালো থাকতে পারে না। তুই মাহতাব ভাইকে কেন ডিভোর্স করতে চাচ্ছিস? মাহতাব তোকে পাঠিয়েছে এসব কথা জানতে, কিন্তু ও তো এসব প্রশ্নের উত্তর নিজে থেকেই জানে। এটা হাসির কোনো কথা না মায়া, তোর ডিসিশনটা রং। আমার ডিসিশন রাইট না রং সেটা তুই কি করে বুঝলি? মাহতাব ভাইয়ের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। তবে হ্যাঁ, মাহতাব ভাইয়ের সঙ্গে কথা বলে কনভিন্স হয়ে আমি এখানে আসিনি, আমি নিজে থেকেই এখানে এসেছি। আমি বুঝতে পেরেছি তোদের ডিভোর্সের মূল ইস্যু হচ্ছে আমি। ভাইয়া, আমি এই জিনিসটা কখনোই বুঝতে পারিনি যে আমার জন্যে তোদের মধ্যে এতটা দূরত্ব বেড়ে গেছে। তুই আমাকে এই কথাটা আগে বলিসনি কেন? তুই আমাকে লজ্জা দিচ্ছিস রিজভি। আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে তুই কথা বলছিস। ব্যাপারটা আমার জন্য লজ্জার, অস্বস্তিকর এবং অপমানের। হ্যাঁ, তা তো ঠিকই। মিথ্যা সন্দেহ, অবিশ্বাস, ভুল বোঝাবুঝি এবং শেষে ডিভোর্স, এইসব ঘটনার মূল কারণ হচ্ছি আমি। এটা ভেবে আমি খুবই বিব্রত বোধ করছি। আমার মধ্যে এক ধরনের গিল্টি ফিলিংস হচ্ছে। তোর এই অপরাধ বোধের কথা জেনে মাহতাব তোকে ব্যবহার করে তোকে আমার কাছে পাঠিয়েছে। ওর সমস্ত পথ যেহেতু বন্ধ হয়ে গেছে, তাই শেষ পথ হিসেবে ও তোকে ব্যবহার করছে, তোকে। তুই মিথ্যে বলিসনি, তার অ্যাটিটিউডে আমার সেরকমই মনে হয়েছে। তবে তোদের এই সুখের সংসারের অশান্তির মূল কারণ যেহেতু আমি, সুতরাং সেটা মেটাবার দায়িত্ব তো আমারই নেওয়া উচিত। তোর কি মনে হয় তোর সেই দায়িত্বটা কিসে সম্পন্ন হবে? তুই এভাবে কথা বলছিস কেন? তুই কি জানিস কতদিন থেকে তুই আমাদের সম্পর্কের মধ্যে কাঁটার মতো বিঁধে আছিস? বিয়ের পর গল্পে গল্পে মাহতাবকে তোর কথা বলেছিলাম। স্বামীকে বিশ্বাস করে সব কিছু ভাগ করে নেওয়া যায় এ কথা ভেবেই তোর কথা বলেছিলাম। তারপর না প্রায়ই ও খুঁটিয়ে খুঁটিয়ে আমার কাছে তোর কথা জানতে চাইতো। তুই যখন কানাডা থেকে এসে আমার সাথে দেখা করলি, ওর ধারণা আমি ওকে অনেক কিছু লুকিয়েছি। তুই বিয়ে করিসনি সেটাও কিন্তু ওর সন্দেহের একটা কারণ। তোদের দুজনের সম্পর্ক দেখে আমি মনে করেছিলাম তোরা খুব সুখী। আমি সত্যি সত্যি তোদের এরকম অশান্তি চাইনি। বাইরে থেকে সুখী মনে হলো আমরা আদৌ সুখী ছিলাম না। তবু যে নিজের ভুল বুঝতে পারে তাকে কিন্তু ক্ষমা করে দেয়া যায়। হ্যাঁ,
আর একটা কথা যেটা তোদের কাউকেই আমি কোনোদিন বলিনি, আজকে বলছি। কানাডায় যাওয়ার পর সেখানে মেক্সিকান একটা মেয়েকে আমি বিয়ে করি। অ্যাডজাস্টমেন্টের প্রবলেম ছিল, সেই জন্য বিয়েটা টিকেনি, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এই কথাটা আমি কাউকে কোনোদিন বলিনি। আমার সিঙ্গল লাইফ মাহতাব ভাইয়ের জন্য যে চিন্তার কারণ, এটা যদি আমি জানতাম তাহলে এই কথাটা আমি আগেই জানাতাম। তারপরও এখন জানানো যায়, আর তোকে হারাবার ভয়ে সন্দেহ করে। ওর মনে যে সন্দেহ আর অবিশ্বাস দানা বেঁধে উঠেছে সেটার কোনোদিনই দূর হবে না। আর আর এই অবিশ্বাসের সাথে এক ছাদের নিচে আমি আর বাস করতে পারব। আমি বিয়ে করেছিলাম, আমার ডিভোর্স হয়ে গেছে, এই কথা শোনার পর নিশ্চয়ই ওনার সন্দেহ দূর হবে। দেখ মায়া, আমি কোনোভাবেই তোদের ডিভোর্সটাকে মেনে নিতে পারবো না। আমার কাছে এটা সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল। মাহতাব ভাইয়ের সঙ্গে আমার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তোর সাথে আমার যে সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের, সে কথা হয়েছে। কোনো টানে বা তোর বিরহে আমি দেশান্তরী হইনি, সে কথা হয়েছে। আমি কোনো গোপন টানে যে বারবার দেশে ফিরে আসি না, সে কথাও তাকে বলেছি। শুধু বলা হয়নি যে আমার বিয়ের কথা, আমার ডিভোর্সের কথা। এখন আমি সেটাও তাকে বলবো। নিশ্চয়ই উনি সব মেনে নেবেন। মায়া, তুই ডিভোর্স লেটারটা ফিরিয়ে নে, তুই ওনার কাছে ফিরে যা। মাহতাব ভাই এখানে আসছেন, তুই প্লিজ ওনার সাথে কথা বল। তার আগে আমার একটা কাজ তোকে করতে হবে। তোর মাহতাবকে একটা কথা জানাতে হবে। কি কথা? তুই আমাকে ভালোবাসতি, এখনো পাগলের মতো আমাকে ভালোবাসিস। মানে? তুই আমাকে ভালোবাসিস, এ কথাটা তোর মাহতাবকে জানাতে হবে। আমাকে যে কষ্ট দিয়েছে, দিনের পর দিন যে অপমানও আমাকে করেছে, অন্তত একজন আমাকে এখনো ভালোবাসে, সেটা সে জানুক। হোক সেটা একতরফা প্রেম, হোক সেটা তোর একার ভালোবাসা, তবু পারবি না? তাহলে কি ফিরে যাবি? ওর কাছে আমি ফিরে যাব কিনা সেটা নিয়ে আমাকে ভাবতে হবে।